আজকে আমার অতিথি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন সাংসদ, বিধায়ক, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এবং হলদিয়ার রূপকারও বলা চলে তাকে, লক্ষণ শেঠ। লক্ষণদা, স্বাগত আপনাকে। ধন্যবাদ। লক্ষণদা, শেঠ সাম্রাজ্যের পতন হয়ে গেছে হলদিয়াতে। আপনার হাত ধরে পূর্ব মেদিনীপুরে কংগ্রেসের রিভাইভাল কি আদৌ সম্ভব? কংগ্রেস একটা ক্ষয়িষ্ণু শক্তি, অন্তত এখানে কিছু নেই। কংগ্রেসকে আমরা বলি এখানে মামু কংগ্রেস, মালদা মুর্শিদাবাদ কংগ্রেস। না, আই বেগ টু ডিফার। প্রথমত, শেঠ সাম্রাজ্য বলে কোনো সাম্রাজ্য ছিল না কোনো দিনই। এটা আপনাদেরই একটা গল্প। তাই স্বাভাবিকভাবে যে তার অস্তিত্ব নেই, তাই তার বিনাশও নেই। তবে হ্যাঁ, আমি কংগ্রেসকে শক্তিশালী করার চেষ্টা করছি, এইটুকু বলতে পারি। রোড ম্যাপটা কি? রোড ম্যাপ হচ্ছে যে, যেমন কর্ণাটকে কংগ্রেস সাহস করে লড়াই করলো, জয়লাভও করলো, তেমনি আগামী নির্বাচনগুলিতে, বিশেষ করে লোকসভা নির্বাচনে, কংগ্রেস যাতে পশ্চিমবাংলা থেকে ভালো আসন পায় সেই চেষ্টাটা আমরা করব। হ্যাঁ, সেটার একটা তো স্পেসিফিক রোড ম্যাপ থাকবে। কীভাবে চেষ্টা করুন? প্রথম কথা হচ্ছে সাংগঠনিক একটা ভিত্তিটা খুব জোরালো থাকা দরকার। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি আছে, এখনও আছে, কিন্তু বাকি অন্যান্য জায়গায় কংগ্রেস সাংগঠনিকভাবে সেরকম শক্ত জায়গাতে নেই। সেটা নেই, কিন্তু একসময় ওইসব এলাকায় কংগ্রেসের ভালো প্রভাব ছিল, বিশেষ করে মেদিনীপুর জেলায়। তাকে রিভাইভ করতে হবে, পরিশ্রম করতে হবে, মানুষের কাছে যেতে হবে, সেভাবেই আবার কংগ্রেস এগিয়ে আসবে। আর বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সারা ভারতবর্ষে, তাতে কংগ্রেস উইল কাম ব্যাক, এটাই আমার ফার্ম ডিটারমিনেশন, কনভিকশন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা কংগ্রেসকে অচ্ছুত মনে করি না, কংগ্রেসের উচিত সারা ভারতবর্ষে 200টা আসনে লড়া, যেখানে বিজেপির সঙ্গে তাদের সরাসরি লড়াই, আর বাকি জায়গায় অন্যান্য সমমনস্ক দলগুলোকে সমর্থন করা, মানে এখানে তৃণমূলকে সমর্থন করা। ও তো কংগ্রেসকে অস্পৃশ্য বলে মনে করে, কংগ্রেসকে ছুঁইতেও চায় না, বরং কংগ্রেসকে হারাবার জন্য, পরাস্ত করার জন্যই সেই চেষ্টা করে। তাইও তৃণমূল মানেই বিজেপি। যেমন আমার গোয়াতে আর কিছুই নেই, গিয়ে প্রার্থীদের দিল, কিছু ভোট কেটে গেল, বিজেপি জিতল। মেঘালয়তে তাই হয়েছে। আচ্ছা, যে ধনকড়ের বিরুদ্ধে যিনি আমাদের পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন, তাকে উপরাষ্ট্রপতি নির্বাচনে সাপোর্ট করে গেল। এ তো পরিষ্কার যে উনি বিজেপিকে সমর্থন করছেন এবং নরেন্দ্র মোদীকেও সমর্থন করছেন। সুতরাং ওনার বিশ্বাসযোগ্যতাটাই নেই। উনি যদি আসতে চান কংগ্রেসের জোটে, স্বাগত। কিন্তু ওনার কন্ডিশন যে কংগ্রেসের উচিত হবে না পশ্চিমবঙ্গে লড়াই করা, কারণ এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি এক হয়ে তার বিরুদ্ধে লড়ছে। না, পশ্চিমবাংলা কংগ্রেস লড়াই করবে না আর অন্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবেন, এটা কখনো কোনো রাজনৈতিক দল মেনে নেবে? এটা হতে পারে না। এরকম শর্ত দিয়ে কখনো জোট হয় না, মোর্চা হয় না। আলাপ আলোচনা করে কে কোথায় প্রার্থী দেবে সেটা ঠিক হতে পারে।
তা সাগরদিঘির ফলাফল কি আপনার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে টার্নিং পয়েন্ট? ওটাই টার্নিং পয়েন্ট, and it will happen in all areas in future. মানে যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু সেই সমস্ত জায়গায়? না, ওইরকম নয়, যে কংগ্রেস সঙ্গে যদি অন্যান্য বিরোধী দলগুলোর একটা জোট হয় তাহলে বিজেপি উইল বি ডিফিটেড। সেই জোটের ফর্মুলাটা কি? জোটের ফর্মুলা, আমরা তো জোট চাইছি বিজেপি বাদে আর সমস্ত দলগুলোকে নিয়েই জোট করতে চাইছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের হাবভাব দেখে মনে হয় না তারা এই জোটের সঙ্গী হবেন। কারণ এই রাজ্যে কংগ্রেসের সর্বনাশ মানে তৃণমূলের পৌষ মাস। সেটাই তো মমতা ব্যানার্জি ভাবেন, কিন্তু উনি জানেন না এটা করতে গিয়ে নিজেই কুড়োল মারছেন। একদিন she will be meaningless in the Indian politics. It can be said. আপনার জেলাতে এত বেআইনি বাজি কারখানা কি করে আসছে? বিস্ফোরণ হচ্ছে, বিরোধীরা বলছে ওগুলো নামে বাজি কারখানা, আসলে বোম তৈরির কারখানা। না না না, বাজি কারখানাই আমাদের ওই জেলার কয়েকটা এলাকায় ওটা মানুষের জীবিকা। ওটা মানুষ মারার বোমা তৈরি করার কারখানা নয়। আর বাজির কারখানায় কখনো কখনো বিস্ফোরণ তো হতেই পারে। আর মানুষের পেশা, তাকে তো বাঁচতে হবে, কী করবে সে? চাকরি নেই, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, তা হাউ উইল দ্য পিপুল উইল সারভাইভ ইন আওয়ার স্টেট? বিরোধীরা এনআইএ তদন্ত চেয়েছে। বিরোধী মানে কোন বিরোধী? বিজেপি। বিজেপি মিসইউজিং দ্য ল। এনআইএ ঠিক আছে, একটা আইন হয়েছে, পার্লামেন্টে আইন হয়েছে, তখন আমি পার্লামেন্টের মেম্বারও ছিলাম, জানি ওই অ্যাক্টের কি বলা হয়েছে, কিন্তু তাকে যেখানে সেখানে ব্যবহার করা হচ্ছে টু গ্যাগ দ্য ডেমোক্রেসি অফ দি পিপুল, মানুষের গণতন্ত্রকে গলা টিপে মারার জন্য। সুতরাং এ নিয়ে আর কি বলবো। আপনার তো রাজনৈতিক জীবন মানে ছাত্র অবস্থা থেকে এখন অবধি 5 দশকেরও বেশি। আপনি কি লক্ষণদা কখনো দেখেছেন এইভাবে চাকরি বিক্রি হয় টাকার বিনিময়ে? এটা কল্পনার বাইরে, ভাবা যায়নি এইভাবে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে মানে বঞ্চিত করার জন্য এইভাবে টাকার খেলা, এটা অকল্পনীয়, ভাবা যায় না এটা, এবং হার্ট রেন্ডিং, হৃদয় বিদারক। মানে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় সংগঠিত অপরাধ, সবচেয়ে সংগঠিত অপরাধ। ইউ আর কারেক্ট। এর দায় কার? একা পার্থ মানিক কটা আমলা মিলে করেছে? এ দায় মমতা ব্যানার্জির। উনি জানতেন না মুখ্যমন্ত্রী, না জেনে ভান করেছিলেন জানি না। অ্যাজ এ চিফ মিনিস্টার অফ দি স্টেট এই দুর্নীতির জন্যই হি মাইট হ্যাভ রিজাইন্ড, হি মাইট হ্যাভ ভ্যাকেটেড দিস থ্রোন অফ দি স্টেট মেশিনারি। ওনার পদত্যাগ করে চলে যাওয়া উচিত ছিল। কালকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বললেন যারা ডিএর দাবিতে আন্দোলন করছেন তাদের আন্দোলনের জন্যই নাকি 36,000 শিক্ষকের চাকরি বাদ গেছে। আমি এর কোনো কোরিলেশনটা বুঝতে পারলাম না। কোরিলেশনটা আমরা বুঝতে পারছি না, মিনিংলেস কথা। ডিএর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ডিএ তাদের পাওনা, তাদের দিতে হবে। মুখ্যমন্ত্রীর মতটা ঐচ্ছিক, দরকার হলে কেন্দ্রীয় সরকারিতে চাকরি করুন, এখানে দেওয়া সম্ভব না বলছেন। না না, উনি বলতে পারেন গাছ জোরে, ঐচ্ছিক নয়, ইট ইজ তার ফান্ডামেন্টাল রাইট। ডিএ হচ্ছে এটা কি, জিনিসপত্রের দাম বাড়ছে, মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা, তাহলে সেখানে ঐচ্ছিক হবে কেন? এটা বাধ্যতামূলক।
ম্যান্ডেটরি। আপনার কি মনে হয় খুব ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী? চতুর্দিকে যা চলছে, একে নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে, কয়েকজন ইতিমধ্যে জেলে গেছে, কার লাইন আছে এখন কেউ জানে না, প্রতিদিন কয়েকজন নতুন মানে কি? নতুন খবর আসছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মানে পার্থ চট্টোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, এরপরে এসব কথা উনি বলেন কি করে? দায় তো উনি এড়াতে পারেন না, কোনোভাবেই এড়াতে পারেন না। উনি নিজের দায় নিজের মাথায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল। আপনার কি মনে হয় যে এত অ্যালিগেশন আসছে, দুর্নীতির অভিযোগ, এই সময় আর আবার ফ্রেশ ম্যান্ডেট চাইলে পরে আবার উনি মানুষের সমর্থন পেতেন? যে ডিসমিস করে আবার নতুন করে মানুষের মতামত চাই, মিড টার্ম ইলেকশন, ঠিক আছে ভাই আমার এগেনস্টে এত অ্যালিগেশন, আমার সরকার সেটাই তো আমি বলতে চাইছি। শি শুড হ্যাভ রিজাইন্ড অ্যান্ড গো টু দি পিপুল, প্লিজ আন্ডার দিস সার্কামস্টেন্সেস উই ওয়ান্ট এগেন ইউর ভোট, সেটাই ভালো হতো। আচ্ছা লক্ষণদা, ওই 2006-07 পরে 2009 পার্লামেন্টে বামফ্রন্ট খারাপ ফল করলো, 8 পঞ্চায়েতে 2টো জেলা পরিষদ দখল করলো তৃণমূল, একটা আপনার পূর্ব মেদিনীপুর, একটা দক্ষিণ চব্বিশ পরগনা। তখন কি বুদ্ধবাবু এরকম কিছু ভেবেছিলেন যে ফ্রেশ ম্যান্ডেট নেওয়া যাক? পার্টি করতে দেয়নি। আসলে প্রবলেম হলো বুদ্ধদেব বাবুকে নিয়ে। উনি সাহসী ছিলেন না। মুখ্যমন্ত্রী হতে গেলে বহু রকম সমস্যা হবে, সাহসের সঙ্গে তাকে যে মোকাবিলা করতে হবে উনি করেননি। উনি নাকি কাব্য সাহিত্য রচনা সঙ্গে কাজে যুক্ত ছিলেন। ওনার তো কোনো কবিতার বইও দেখিনি, কোনো উপন্যাসও দেখিনি। উনি মাইকোভেস্কির ডায়েরি অনুবাদ করেছেন। আর তো ওটা অনুবাদটা কোনো একটা সাহিত্য হয় নাকি? এই তো কিছুদিন আগে বেরোলো সুপারহিট স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা। তো সেটা ঠিক আছে, কিন্তু ওনাকে ঠিক সেইভাবে কবি বা সাহিত্যিক বলা যায় না। উনি ওনাদের তা যদি হয়, তিনি সাহিত্যের জগতের মানুষদের খুব ছোট করে দিয়েছেন তার এই ভীরুতার জন্য। সাহিত্যের মানুষ বলেই তার কোনো সাহস থাকবে না, এটা হয় কোনো দিন? আপনারা প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে বুদ্ধবাবুর প্রতি। প্যাথোলজিক্যাল বিদ্বেষ আমার থাকবে কেন? আমার রক্তের সঙ্গে তার তো কোনো রক্তের সম্পর্ক নেই। এই প্যাথোলজিক্যাল, উনিও আপনাকে পছন্দ করতেন না, আপনি ওনাকে পছন্দ করেন? আমি তো পছন্দ করতাম, কিন্তু পরবর্তীকালে উনি যেসব কাজকর্ম করতে শুরু করলেন যেভাবে, তার ফলে আমি পছন্দ করাটা বাদ দিলাম। এবং পছন্দ করলে আরও খারাপ হতো, উনি আরও কিছু খারাপ কাজ করতেন, অধ্যত্বের চূড়ান্ত চলে গিয়েছিলেন 235টা পাওয়ার পর। কিন্তু জ্যোতিবাবু চিরকাল স্থিতাবস্থা বজায় রেখেছিলেন, বুদ্ধবাবু কিন্তু চেষ্টা করেছিলেন নতুন কিছু করার। পশ্চিমবঙ্গে স্থিতাবস্থাই বোধহয় খুব বেশি লোকে অ্যাকসেপ্ট করে। না, সেটা নয়। আসল এখানে বসে আমার কিছু নিজস্ব অভিজ্ঞতা বলাটা ঠিক নয়। একটা শুনি। অনেকবার আমি যখন জ্যোতিবাবুর চেম্বারে গিয়েছি রাইটার্স বিল্ডিংয়ে, আমার সঙ্গে কোনো না কোনো বর্ষীয় নেতা থাকতেন। তার মধ্যে ট্রেড ইউনিয়নের নেতা মনোরঞ্জন রায়, যাকে জ্যোতিবাবু খুব রেসপেক্ট করতেন। আমি আছি মনোরঞ্জন দার সঙ্গে, তাই জোরে বলতে পারছেন না, কিন্তু তবুও বললেন, আপনারা আর আমাকে কতদিন এভাবে রেখে দিবেন, নতুন লোক ঠিক করুন, আমি আর পাচ্ছি না। আমি নিজের কানে এই কথাটা শুনেছি। অত বয়স পর্যন্ত কেউ কোনোদিন মুখ্যমন্ত্রীতে দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন? বয়স হয়ে গেছে, উনি নিজেই বলছেন কানে শুনতে পান না। তারপর ইরিটেবল বাউল সিনড্রোম। ইয়েস, ওটাও তো ছিল। ওটার চাইতে বেশিটা ছিল হচ্ছে তিনি কানে শুনতে পেতেন না ঠিকমতো, আর বয়সও হয়ে গেছে, একটা ক্লান্তি গ্রাস করেছিল। উনি
খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তবে রাইট হাউস বিল্ডিংয়ে আসতেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, 10 কোটি মানুষের রাজ্য, এই রাজ্য এত সমস্যা বহুল, ওটা চাঙা যুবক এমন কাউকে খুঁজে পেলেন না। পার্টি, এটা আমি পার্টিকেই দোষ দিচ্ছি, আলিমুদ্দিনের নেতৃত্বকেই দোষ দিচ্ছি, কারণ ওরা ওদের পছন্দ মতো লোক খুঁজে পাচ্ছেন না, তাকে যতবুর জায়গায় মুখ্যমন্ত্রী করবেন। ওদের পছন্দের মতো লোক হলো বুদ্ধদেব ভট্টাচার্য। এই পছন্দ অপছন্দের ফলে যে একটা সাহসী ব্যক্তিত্বশালী এমন মানুষের দরকার। আপনার চয়েস কি হতে পারত যদি আপনার মতামত নেওয়া হতো ওই সময়? ওই সময় যদি সুভাষ চক্রবর্তীকে করা হতো খুব ভালো হতো। সুভাষদা একদিকে যেমন সাহসী ছিলেন আর মাস লিডার ছিলেন। সুভাষদার নামে লোকে হই হই করে বেরিয়ে আসতাম। সেইটা ওরা যেহেতু সুভাষ চক্রবর্তী ওদের গ্রুপে নেই, সুভাষদা ওদের সমালোচকই, তাই ওকে করলো না। টেনে টেনে জ্যোতিবাবুকে অনেক দিন পর্যন্ত নিয়ে গেলেন, শেষে বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী হিসাবে বসিয়ে দিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য ওই কাজের যোগ্য ব্যক্তি নন, আর নিজেকে মনে করে উনি ভয়ানকভাবে আত্মম্ভরিতা তার ছিল যে উনি সৎ, আমি সৎ, আমি সুন্দর, আর আর কেউ নেই, উনি একমাত্র সততার প্রতীক। অনেকে বলতো লক্ষণবাবু আপনাদের মধ্যে খুব বুর্জুয়া ভাইসেস ছিল। আমাদের মধ্যে মানটা কি? মানে আপনার মধ্যে, ওদিকে আপনার সুভাষদার মধ্যেও কিছুটা বুর্জুয়া ভাইসেস। মানে আমি কি বলতে চাইছেন বলুন, তাহলে সেইভাবে উত্তরটা দেবো। মানে কমিউনিস্ট সুলভ জীবন দর্শনে আপনারা বিশ্বাস করতেন না। কমিউনিস্ট সুলভ দর্শনটা কি? ছেঁড়া জামা পরা, মাথায় সাবান টাবান না দেওয়া। পিডিজি কিন্তু খুব ফিটফাট থাকতো, অবশ্যই, হ্যাঁ, খুব ফিটফাট, একবারে মানে ইস্ত্রি করা জামা ছাড়া পরতেন না। জ্যোতিবাবু তাই। আর কি কমিউনিস্ট দর্শন এর বাইরে? কমিউনিস্ট মানেই কি সে ভ্যাগাবন্ড? কেউ কেউ আছে ভেগধারী আছে, এখনও সিপিএমের মধ্যে কেউ কেউ ভেগধারী আছে, ছিঁড়া জামাটা পরে ঘুরছে। এগুলো দিয়ে হয় না রাজনীতি, মানুষ এত বোকা নয়। ডোন্ট কনসিডার পিপুল অ্যাজ এ ফুল। সেলিম সম্পর্কে আপনার কি মূল্যায়ন? সব ঠিক আছে, কিন্তু বড্ড বেশি, কি বাংলা বলবো ইংরেজিটা বলবো, নেতাদের নিজের বিবেচনার শক্তি চাইতে নেতাদের খুশি রেখে চলার একটা মানসিকতা। নেতা মানে ওর দিল্লির বসেরা, দিল্লির বস, রাজ্যের বস। ও তো বুদ্ধদেব ভট্টাচার্যের খুব কাছের লোক, খুব কাছের লোক। অনেকে রসিকতা করে বলতে হচ্ছে মীরাপন্থী সিপিএম। মীরাপন্থী, কারণ ও নাকি হচ্ছে ভাই। এটা বলতো রসিকতা করে, মীরা ভট্টাচার্যের ভাই, তার ভাতৃ দিতে হতো, মানে ভাই ফোঁটা হতো, এইসব। এই করে ও রাজনীতি টিকে আছে। তাতে কি হবে? কে বেশি ক্যাপেবল, সূর্য মিশ্র না মোহাম্মদ সেলিম? এ দুজনে কেউ নয়। কম্পেয়ার করলে কম্পেয়ার করার জায়গা নেই। Nobody is capable for running the party. আচ্ছা, শতরূপের মতো তরুণ তুর্কি ছেলে, সেটা 22 লাখ টাকার গাড়ি কিনেছে, এটা নিয়ে বিতর্ক হচ্ছে। এটাকে আপনি বলতেই পারেন যে যুগের প্রয়োজনে একটা এসইউভি থাকতেই পারে। আবার অনেকে বলছে যেটা কমিউনিস্টদের এত দামি গাড়ি চড়া উচিত নয়। কি বলবেন? শুনুন, প্রথমত আমার জানা নেই কী গাড়ি চড়ে, তবে শতরূপ ঘোষদের
আর একটু পাকতে সময় দিলে হয়। কাঁচা অবস্থা খুব পেকে গেছে, আচার আচরণের কথাবার্তা এইসব আর কি। কার্বাইড দিয়ে আম, কার্বাইড দিয়ে আম। আমি ওর বিরোধী নই, ভালো ছেলে, ভেরি ইয়াং, হ্যাঁ ভালো ছেলে, কিন্তু কতটা পারবে সেটা মুশকিল আছে। ও যদি তোষামত বাদ দিয়ে নিজের দায়িত্বে নিজের কাজটা করতে পারেন, তাহলে নিশ্চয়ই হি উইল বি অলসো লিডার। এই রাজ্যে বামপন্থীদের কি কোনো ভবিষ্যৎ আছে? আপনার কি মনে হয় বলুন তো লক্ষণ, যে পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে? আমি এটা কোনো দলের পার্সপেক্টিভ থেকে বলছি না। প্রথমত মার্ক্সীয় তত্ত্বকে ঘিরে কেন্দ্র করে যে বামপন্থা, সেটা অচল, অবসলিট। তার কারণ কার্ল মার্কস যেসব কথা বলেছিলেন আজকের যুগে সেটা অচল। সর্বহারা এখন এক তন্ত্র, এর কোনো মানে আছে? হতে পারে না। ক্লাস স্ট্রাগল কোথায়? গ্রামে গঞ্জে কোথায় ক্লাস? উনি ক্লাস মানে তো এটাই মিন করেছিলেন, কারখানার শ্রমিক আর মালিক। ভারতবর্ষে কোথায় কারখানা? গ্রামের গঞ্জে তো কারখানা নেই। হ্যাঁ, পরিশ্রম করে গায়ে খেটে রোজগার করতে হয়, কিন্তু শ্রমিক মানে কার্ল মার্কস যেটা বলতে চেয়েছিলেন সেই ধরনের শ্রমিক আমাদের দেশে নেই। আমাদের পৃথিবীতে যে দুটো বিপ্লব হয়েছে, বড় বিপ্লব, এক হচ্ছে রাশিয়ায় রুশ বিপ্লব, চীনে, কোনোটাই শ্রমিক কারখানার শ্রমিকদের নিয়ে নয়, হ্যাঁ গরিব মানুষকে নিয়ে। তাদের মধ্যে কৃষক ছিল বেশি। সুতরাং মার্ক্সীয় তত্ত্বের ব্যাখ্যাটা বাস্তবসম্মত করতে হবে এবং তার প্রয়োগ করতে হবে। পৃথিবীর বহু দেশে কমিউনিস্ট পার্টির নাম বদল করেছে, সোশ্যাল ডেমোক্রেট হয়েছে। আমার তো মনে হয় যে এখানেও কমিউনিস্ট পার্টির নামটা বদল করা উচিত। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জায়গায় সোশ্যাল ডেমোক্রেট বলেছে, এখনো বলছি, এই কমিউনিস্ট কথাটা মানে সাম্যবাদী, এটা তো কখনো হয় না। তাই এই নামটা পরিবর্তন করা উচিত। সমাজতান্ত্রিক এইসব কিছু নাম, সমাজবাদী এইসব কিছু নাম দেওয়া উচিত। মানুষ সহজে বুঝবেন এবং মেনে নেবেন। আর দেশীয় আইকনদের স্মরণ করা উচিত বলে আমার মনে হয়। অবশ্যই। আমি একটা দেশের রাজনীতি করব আর দেশের যারা মহাপুরুষ তাদের সম্মান দেব না? আমার দেশের রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কি আমরা চলতে পারবো? আমার দেশের শরৎচন্দ্রকে বাদ দিয়ে কি আমরা চলতে পারবো? সুতরাং মানুষকে নিয়ে তো একটা দেশ, মানুষের মধ্যে যাদের যেসব মনীষী মহাপুরুষের প্রভাব আছে তাদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে। অনেকদিন বাদে এবার বছর দিয়ে কোনো জাতীয় পতাকা তুলছে আরে বলতেন, দেখি বিলম্বিত বোধোদয়। অবশ্যই, সেটা আবার জ্যোতিবাবু তুললেন, কিন্তু রাইটার্সে তুলতেন, রাইটার্সও তুললেন। পার্টি অফিসে বলছি। এই রাইটার্সে জ্যোতিবাবু তোলার ফলে তখন শুরু হলো বিভিন্ন এলাকায় জাতীয় পতাকা তোলা। এরা জাতীয়তাবাদীও নয়, তাই কোর্স কারেকশন দরকার, কোর্স কারেকশন দরকার, প্রয়োজনে নামও বদলানো দরকার। অবশ্যই। আমার শেষ প্রশ্ন, বর্তমান বিরোধী দলনেতা, আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, আবার একই সঙ্গে আপনার স্নেহভাজন শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে আপনি 10-এর মধ্যে কত নম্বর দেবেন? কোনো নম্বর পাওয়ার যোগ্য নয়। ও সব সময় মানে হামবড়ার ভাব দেখায়। ও একবার আমাকে হারিয়েছে লোকসভা নির্বাচনে 2009 সালে, কিন্তু আমিও ওকে হারিয়েছি 2004 সালে। তাহলে এত দম্ভ কেন? ও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিল, আমিও ছিলাম, আমি আগে ছিলাম, ও পরে ছিল। কিছুই কাজ করেনি। আমি যে জমি অধিগ্রহণ করেছিলাম তাকে আজে বাজে কাজে ব্যবহার করেছে। আমি জমি অধিগ্রহণ করেছিলাম কারখানার জন্য,
ও একটা কারখানাও বসাতে পারেনি। সে আদৌ ওর দৃষ্টিভঙ্গিটা ঠিক নেই। এখন কেন্দ্রের কোনো কোনো নেতার সঙ্গে হাত মিলিয়ে ও দাপটটা দেখাচ্ছে, এইটুকু বলতে পারি। অভিষেক সম্পর্কে আপনার কি মূল্যায়ন? অভিষেক এখন নেতা হতে ওনার অনেক সময় লাগবে। ও কি রাজনীতিতে নাবালক? এই যে কি বয়সে সাবালক হলেও রাজনীতিতে নাবালক। বয়সে সাবালক তো হয়েছে ঠিকই, কিন্তু রাজনীতিতে নাবালক। এই যে কাণ্ড কারখানা করছে নবজোয়ার, এটা কোনো মানে হয়? ওনার দলের এক নেতা ভালো বলেছেন, তাকে আমি চিনতাম, যে তাহলে রাজ্য কমিটি, জেলা কমিটি, ব্লক কমিটি রেখে লাভটা কি? প্রার্থী বাছাই ব্লক কমিটি, রাজ্য কমিটি, জেলা কমিটি করবে না, এরকম সভা করে সেখান থেকে প্রার্থী বাছাই হবে। একটা অবাস্তব ধারণা। বরং ওর ভোট কমে যাবে, কিন্তু ভোটও তো করতে দেবে না ওরা। পঞ্চায়েতকে হবে লোকসভার আগে, কি মনে হয় বলুন তো আপনার? রাজনৈতিক প্রজ্ঞা কি বলে? আইন অনুযায়ী লোকসভার আগেই করতে হবে। তারপর আবার কি করে এখন? এখানে তো 21 আইন, গণেশ পাইন, এখানে অনেক রকম আইন হয়, সরকার যা মেজাজ মর্জি হবে সেরকম করবে। তা না, আইন অনুযায়ী ভোট করতেই হবে, আগে হোক পরে হোক। রক্তগঙ্গা বইবে তো অনেকে আশঙ্কা করছেন। সেটা সকলেই আশঙ্কা করছে। আর ওরা যদি রক্তগঙ্গা না বোয়াতে পারে, তাহলে পঞ্চায়েতে গোহারান হারবে। নিয়োগ দুর্নীতির অভিঘাত কীরকম পড়বে? ভয়ানকভাবে, ভয়ঙ্করভাবে। মানুষ তো আস্তে আস্তে তৃণমূলকে ঘৃণা করতে শিখছে, ঘৃণা করা শুরু করেছে। মুখ্যমন্ত্রী জানতেন না, তাহলে তিনি ওই পদে থাকলেন কেন? উনি তো পুলিশ মন্ত্রীও। উনি তো পুলিশ মন্ত্রী। তাহলে অভিষেকের রাজনৈতিক সাবালকত্ব পেতে সময় লাগবে। সাবালক তো না, ও যত বেশি চলাফেরা হাবভাব দেখায় তত বেশি কিছু জানে না। মনে হচ্ছে মৃগয়া করতে গেছে রাজা। রাজা যেন মৃগয়া করতে গেছে, ঠিকই বলেছেন। তো শুভেন্দু অভিষেকের থেকে ম্যাচিওর তো পলিটিক্যালি। মুশকিল হচ্ছে ম্যাচিওর নয় কি না সেটা আমি বলছি না, কিন্তু দুজনেই কাজকর্মের স্টাইল প্রায় একই। তাহলে 1956 ভোটে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারানো, ওটা কি ফ্লুক? না, যথার্থভাবেই হেরেছে মুখ্যমন্ত্রী। তো শুভেন্দু অধিকারীও প্রচুর টাকা কোথায় পেয়েছে পেলেও যাই না, প্রচুর টাকা ঢেলেছে। লরি লরি টাকা আসতো নন্দীগ্রামে, আমাদের কর্মীরা, আমাদের লোকেরা বলেছেন। কতখানি সত্য আমি বলতে পারবো না, তবে হাবভাব দেখে মনে হয় টাকার ক্ষমতা খুব বেশি আছে ওর। সলভেন্ট পলিটিশিয়ান। সলভেন্ট মানে টাকায় সলভেন্ট মানে তো একটা বুঝতে হবে তাহলে দুর্নীতি আছে। আপনি তো শিশিরবাবুকে খুব ভালো চিনতেন। হ্যাঁ, একসঙ্গে এমএলএ ছিলাম। শিশিরবাবুর সঙ্গে তো আমি একসঙ্গে এমএলএ ছিলাম, ভালোভাবেই চিনবই। কিন্তু মানে আপনার তো ব্যক্তিগত একটা সম্পর্ক আছে, সেখানে তো কোনো রকম না, শিশিরবাবুর সঙ্গে সেরকম ব্যক্তিগত সম্পর্ক আছে, শুভেন্দুর সঙ্গেও আমার আছেন। এটাই তো রাজনীতি, এটা তো থাকাই উচিত। সৌজন্য, সে সৌজন্য থাকা সকলেরই উচিত, কিন্তু রাজনৈতিক নেতা নয়। তাহলে কি? তারপরে যা হয় তাই আছে। শেষ প্রশ্ন, অধীর চৌধুরীর সভাপতিত্বে কংগ্রেস কি এ রাজ্যে সুরক্ষিত? সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু অধীর চৌধুরী তো চালাচ্ছে, ভালোভাবেই চালাচ্ছে। এখন আরও কিছু পপুলার মানে জনপ্রিয় কিছু মানুষকে পার্টিতে নিয়ে আসতে হবে সামনের সারিতে। তারা একদম সম্পূর্ণ অন্য ফিল্ড থেকেও যেতে পারে। ল্যাটারাল এন্ট্রি যাকে বলা হয়, ল্যাটারাল এন্ট্রি যাকে বলা হয়, তারা রাজনৈতিক কর্মী হওয়ার দরকার নেই। হয়তো কোনো বিশেষ ক্ষেত্রে তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, তাকে ফ্রন্ট লাইনে সে কোনো একটা লোকসভায় কি বিধানসভায় নির্বাচনে এটা প্রার্থী করলো ঠিকই, কিন্তু স্বনামধন্য হলেই যে রাজনীতি করতে পারবে এমন কোনো কারণ নয়। আচ্ছা, বামেদের ভোটটা কংগ্রেস পায় জোট হলে, কিন্তু কংগ্রেসের ভোটটা বামেরা পায় না। বামেদের তো একটা গোড়ামি আছে,
বামেরা কিন্তু দেয় কংগ্রেস প্রার্থীকে, কিন্তু কংগ্রেসিরা বামেদের দেয় না, কংগ্রেসিরা বামেদের দেয় না, অনেক জায়গায় দেয় না, জোটেও দেয়নি। আর সে এলাকা ওয়াইজ হয়, কারোর সঙ্গে কারো পুরনো শত্রুতা গোলমাল আছে তাতে হয়, কিন্তু এরকমটা ঠিক এইভাবে মানে বললে হবে না। এবারে লোকসভায় পশ্চিমবঙ্গে 42টায় কি সম্ভাব্য ফলাফল হতে পারে যদি এই মুহূর্তে ভোট হয়? কংগ্রেস বেশি আসনে জিতবে। কটা জিততে পারে? এইভাবে তো একবারে অঙ্ক কষে আমি আসেনি। আগের বার 2টো পেয়েছিল, তার থেকে কি বাড়বে? তার চেয়ে বাড়বে। বামেদের খাতা খুলতে পারবে বামেরা? না, খুলতে পারবে না। বিজেপি? বিজেপি তো আছে, বিজেপি তো আগের বারে পারফরমেন্স রাখতে পারবে নাকি বাড়বে কমবে? বিজেপির এখন ভালো নেতৃত্ব নেই রাজ্যে। যে জনরোষ যদি হয়, আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে, তাহলে তো লোককে একটা জায়গাতে ভোটটা দিতে হবে প্রতিবাদ জানাতে। তখন অবশ্যই কংগ্রেস না হয় বিজেপিকে বেছে নেবে মানুষ। আর তৃণমূলের কি বিপর্যয় আসন্ন, নির্বাচনী বিপর্যয়? আমি পঞ্চায়েতকে বলছি না, লোকসভায় বিপর্যয় হবে কিনা এই মুহূর্তে বলতে পারছি না, তবে ভালো ফল হবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রদেশ কংগ্রেসের সহসভাপতি, প্রাক্তন সাংসদ, বিধায়ক, হলদিয়ার রূপকার লক্ষণ শেঠের সঙ্গে। সব প্রশ্নের খোলামেলা উত্তর তার একান্ত সহজাত ভঙ্গিতে লক্ষণবাবু দিলেন।